আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার কাজ ক্ষমতা ও শক্তির পার্ট 6। এই ভিডিওতে আমি ক্ষমতা বল ও বেগের মধ্যে সম্পর্ক ও কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব এবং ক্ষমতা রিলেটেড একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেব। তো আশা রাখি এই ভিডিওটা দেখলে আপনারা ক্ষমতা রিলেটেড যত সূত্র আসে এবং বেসিক কনসেপ্ট আছে সবগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং কর্মদক্ষতাও খুব ভালো করে আপনারা বুঝতে পারবেন আশা রাখি ইনশাআল্লাহ। তো প্রথমে শুরু করি, ক্ষমতা জিনিসটা কি। ক্ষমতা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা উৎসর একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। আর কাজ করার হার মানে হচ্ছে একক সময়ে কৃত কাজ। ওই একক সময়ে কৃত কাজটা হচ্ছে ক্ষমতা। তাহলে আমি বলতে পারি কোনো ব্যক্তি, বস্তু বা উৎস যদি টি সেকেন্ড সময়ে কৃত কাজ যদি ডাব্লিউ জুল হয়, তাহলে 1 সেকেন্ড সময়ে কৃত কাজ কত হবে? ডাব্লিউ ভাগ টি। ওই যে 1 সেকেন্ড সময়ে কৃত কাজ, এটাই হচ্ছে গিয়ে কাজ করার হার, অর্থাৎ একক সময়ে কৃত কাজ। আর একক সময়ে কৃত কাজকে বলা হয় ক্ষমতা। ক্ষমতাকে ইংরেজিতে বলে পাওয়ার, এই জন্য এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। তখন পি সমান আমি লিখতে পারি পি ইকুয়ালস টু ডাব্লিউ ভাগ টি। এই হচ্ছে গিয়ে কথা। এখন ক্ষমতার ইকুয়েশন কি সেটা আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা তার এককটাও পেয়ে যাব। এককটা কিভাবে নিয়ে আসতে পারি? আমরা জানি কাজের একক হচ্ছে জুল, সময়ের একক হচ্ছে গিয়ে সেকেন্ড। এটা ভাগ অবস্থায় আছে, গুণ অবস্থায় লিখলে কি হবে? জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে ওয়াট দিয়ে প্রকাশ করা যায়। তাহলে 1 জুল পার সেকেন্ড যেই কথা, 1 ওয়াট সেই কথা। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এখন ক্ষমতার মাত্রা সমীকরণটা কি সেটা আমরা একটু বের করে নিই। মাত্রা, আমরা জানি ক্ষমতা মানে হচ্ছে কাজ ভাগ সময়। আর কাজ মানে কি? কাজ মানে হচ্ছে বল গুণিত সরণ। আমরা কিন্তু অলরেডি আগের ভিডিওগুলোতে দেখছি কিভাবে কাজের মাত্রাটা বের করতে হয়। তো কাজের মাত্রা আমরা কি পাইছিলাম? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আর আমরা সবাই জানি সময়ের মাত্রা হচ্ছে টি। এটা ভাগ অবস্থায় আছে, গুণ অবস্থায় লিখলে কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আর এটা কি হয়ে যাবে? এর উপর কোনো কিছু নেই, মানে 1 আছে, গুণ অবস্থায় লিখতে হবে টি ইনভার্স 1। তো আলটিমেটলি কি পাবো? এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এটাই হচ্ছে গিয়ে ক্ষমতার মাত্রা সমীকরণ। আমরা এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিব। কাজ এবং শক্তির মাত্রা সমীকরণ এবং একক অভিন্ন, কিন্তু ক্ষমতার মাত্রাটা ভিন্ন। সেটা কি? এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এই জিনিসটা আশা রাখি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখান থেকে যেই নলেজগুলো গ্যাদার করা দরকার, আশা রাখি আপনারা এটা ভালো করে বুঝতে পারছেন। এখন এরপর যে 2 মার্কসের কোয়েশ্চনটা আসতে পারে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে বলতে পারে 60 ওয়াট, কোনো যন্ত্র বা উৎসের ক্ষমতা 60 ওয়াট বলতে কি বোঝায়? এটা আসতে পারে 2 মার্কসের কোয়েশ্চনে। তো আমরা অলরেডি জেনে গেছি একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলতেছে। তার মানে যে যন্ত্র বা উৎস এর ক্ষমতা 60 ওয়াট বলা হচ্ছে, ওই যন্ত্র একক সময়ে অর্থাৎ টি ইকুয়ালস টু 1 সেকেন্ড সময়ে কাজ করতে পারবে 60 জুল। তো কিভাবে কি? টি যদি 1 সেকেন্ড হয়, কাজ যদি 60 জুল হয়, আমরা এই ক্ষেত্রে দেখব পি ইকুয়ালস টু হোয়াট। তো আমরা জানি পি ইকুয়ালস টু কি? ডাব্লিউ ভাগ টি। ডাব্লিউ এর মান কত পাইলাম? 60 জুল। আর সময় কত? 1 সেকেন্ড। 60 কে 1 দিয়ে ভাগ করলে 60 হবে, আর জুলকে সেকেন্ড দিয়ে ভাগ করলে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড যেই কথা, ওয়াট সেই কথা। অর্থাৎ বলা যায় কোনো ব্যক্তি, বস্তু বা উৎসের ক্ষমতা 60 ওয়াট বলতে বোঝায় ওই যন্ত্র বা উৎস বা ব্যক্তি 1 সেকেন্ড সময়ে 60 জুল কাজ করতে পারে। 1 সেকেন্ড সময়ে 60 জুল কাজ করলেই তার ক্ষমতা হবে 60 ওয়াট। তো আশা রাখি আপনারা 60 ওয়াট, 30 ওয়াট যাই বলুক না কেন সেটা আনসার করতে পারবেন। আচ্ছা, মোটামুটি আমরা এই জিনিসগুলো বুঝে গেলাম। এখন আমরা ক্ষমতা রিলেটেড আর কি কি ইকুয়েশন আসতে পারে
যেগুলো আমাদের জানা দরকার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো প্রথমে আসি, আমরা কি পাইছি, ক্ষমতা P সমান W ভাগ T। এখন এখান থেকে আর কি কি জিনিস আমরা নিয়ে আসতে পারি, আমরা এটাও নিয়ে আসতে পারি, যদি অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজটা করা হয় বা অভিকর্ষজ বল রিলেটেড কাজ বা শক্তি রূপান্তর হয়, সেই ক্ষেত্রে আমরা ওই W এর জায়গায় কি বসাইতে পারি, অভিকর্ষজ বল দ্বারা কাজ, সেটা কি হবে mgh। ঠিক আছে, W সমান কি হবে mgh, ওই যে অভিকর্ষজ বিভব শক্তি রিলেটেড যেই কাজটা আর কি, আর নিচে কি হবে T। তাহলে এটা পাইলাম অভিকর্ষজ বিভব শক্তি রিলেটেড ক্ষমতার ক্ষেত্রে W এর জায়গায় আমরা কি বসাইতে পারি mgh, আর নিচে কি বসবে T বসবে। আর যদি আমরা গতিশক্তি দিয়ে হিসাব করি সেক্ষেত্রে কি বসাইতে পারি, P সমান গতিশক্তির ক্ষেত্রে কৃত কাজ, সেটা কত হবে হাফ mv স্কয়ারের সমান, আর নিচে কি থাকবে T থাকবে। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এটা থেকে এটাও আসা যায়, এটাও নিয়ে আসা যায়, এটাও নিয়ে আসা যায়, এটা দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে পারি। যখন অভিকর্ষজ বল রিলেটেড কৃত কাজ হবে সেই ক্ষেত্রে ক্ষমতার জন্য আমরা এই সূত্রটা বসাবো। যখন বিভিন্ন উচ্চতায় আমরা নিয়ে যাব কোনো বস্তুকে, সেই ক্ষেত্রে তার ক্ষমতা বের করার জন্য এটা বসাবো। আর গতিশক্তি রিলেটেড কাজের ক্ষেত্রে ক্ষমতার এই সূত্রটা আমরা বসাবো। আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে ক্ষমতা বল ও বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করে এই সূত্রটা। এটা কিরকম, আমরা জানি P = W ভাগ T। আর W সমান আমরা কি লিখতে পারি, W সমান লিখতে পারি F S, আর নিচে কি T। আর আমরা সবাই জানি V = হচ্ছে S ভাগ T, V = S ভাগ T। তাহলে S ভাগ T এর জায়গায় আমরা কি বসাইতে পারি, V বসাইতে পারি। তাহলে ফাইনালি আমরা বলতে পারি P = F V, F থাকলো আর S ভাগ T এর জায়গায় আমি V বসাই দিলাম। তাহলে এই সূত্রটা মূলত ক্ষমতা বল ও বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই সূত্র দিয়ে আমরা যখন প্রযুক্ত বলে বেগের পরিবর্তন বা বেগ দিয়ে আমাকে ক্ষমতা রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে বলবে, তখন আমরা এই সূত্র বসাবো P = FV। এটা আলাদা তেমন কিছু না, P = W ভাগ T থেকে আসছে, W সমান FS, আবার S ভাগ T সমান কি V, ওই S ভাগ T এর জায়গায় V বসাই দিলাম, তাহলে P সমান কি পাইলাম FP। খুব সোজা। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে ক্ষমতা রিলেটেড কি কি ইকুয়েশন আসতে পারে P = W ভাগ T থেকে। এরপরে আমরা এইগুলা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে লাগবে। তো আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝে গেছেন। এখন ক্ষমতা রিলেটেড আরো কিছু জিনিস আমরা জেনে নিব। প্রথমে আসি, ক্ষমতার একক হচ্ছে গিয়ে ওয়াট। এই ওয়াট একক চালুর আগে আরেকটা একক ছিল যাকে বলা হয় হর্স পাওয়ার, এইচপি। তো এইচপি মিন্স হচ্ছে হর্স পাওয়ার। আমরা একটা রিলেশন মাথার মধ্যে রাখবো, হর্স পাওয়ারের সাথে ওয়াটের সম্পর্ক কত। আমরা বলতে পারি 1 HP = 746 ওয়াট। তো এই রিলেশন জানলে আমরা অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সহজেই সলভ করে নিতে পারবো। যদি কোনো ভ্যালু ওয়াটে দেয়া থাকে, এটাকে হর্স পাওয়ার নিতে হলে ওয়াটের ভ্যালুকে ভাগ করতে হবে 746 দিয়ে। আচ্ছা, আবার কোনো ক্ষমতা যদি হর্স পাওয়ার দেওয়া থাকে, ওটাকে ওয়াটে নিতে হলে হর্স পাওয়ারের ভ্যালুর সাথে গুণ করতে হবে 746 ওয়াট। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব, এটা খুব বেশি দরকার, বিশেষ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তো আশা রাখি আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, তো আমরা এই জিনিসটা জানার পর আরও কিছু জিনিস জানবো যেগুলো আমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হেল্প করবে। 1 কিলোওয়াট সমান হচ্ছে 10⁶ ওয়াট। আবার 1 মেগাওয়াট সমান হচ্ছে গিয়ে, না, 1 কিলোওয়াট সমান 10⁻³ ওয়াট, আর 1 মেগাওয়াট সমান হচ্ছে 10⁶ ওয়াট। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। আবার আরেকটা বিদ্যুৎ শক্তি পরিমাপের যে এককটা ইউজ করা হয় সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার সমান আমরা একটা জিনিস মাথার মধ্যে রাখবো, সেটা হচ্ছে 3.6 × 10⁶ জুল। তো এটা কিভাবে আসলো তার প্রমাণটা আমি দেখাই দিই। আমরা এখানে লিখতে পারি 1 কিলোওয়াট সমান কি লিখতে পারি, 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট ইন্টু দেওয়া যায় 1 আওয়ার। 1 কিলোওয়াটকে 1 আওয়ার দিয়ে গুণ করলে 1 কিলোওয়াট আওয়ার হবে। আর 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। এখন যদি গুণ করে দিই
36 একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা ওয়াট সেকেন্ড। আবার আপনারা একটু জেনে গেছেন পি ইকুয়ালস টু কি, ডাব্লিউ ভাগ টি। আমরা যদি এখন একক দিয়ে এগুলোকে চিন্তা করি, ক্ষমতার একক আমরা জেনে গেছি ওয়াট, আর ডাব্লিউ মানে কাজ, কাজের একক হচ্ছে জুল, সময়ের একক কি সেকেন্ড। এখন যদি আমরা এটাকে আর গুণ করি, জুলকে এখানে কোনো কিছু নয় মানে হর কত আছে, এক আছে, এক দিয়ে গুণ করি জুল হবে, আর ওয়াটকে সেকেন্ড দিয়ে গুণ করলে ওয়াট সেকেন্ড। তার মানে এককের ক্ষেত্রে ওয়াট সেকেন্ডের জায়গায় আমরা জুল বসাইতে পারি। তাহলে এখানে ওয়াট সেকেন্ড আছে, আমরা কি বসাতে পারবো, জুল বসাতে পারবো। 36 এখানে জুল বসালাম। এখন আমরা সাইন্টিফিকভাবে এটা প্রকাশ করি, 3.6 দিলাম, যেই জায়গায় পয়েন্ট দিচ্ছি এরপর কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6, 10 টু দি পাওয়ার তত বসবে 6 জুল। তাহলে আমরা পেয়ে গেলাম 1 কিলোওয়াট সমান হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এগুলো আমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে অনেকটা হেল্প করবে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসি একটা অঙ্ক, ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব ক্ষমতা রিলেটেড। কি দেয়া আছে একটু দেখি। 40 কেজি ভরের রহিম 250 গ্রাম ভরের একটি খেলনা নিয়ে 20 সেন্টিমিটার উচ্চতার 20টি সিঁড়ি 12 সেকেন্ডে উঠতে পারেন, তার ক্ষমতা কত? এখন এখানে একটা মাথার মধ্যে রাখবো, রাহিমের বর হচ্ছে গিয়ে 40 কেজি এবং সে একটা খেলনা নিয়ে উঠতেছে, খেলনার বর হচ্ছে 250 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ক্ষমতা বের করতে চাই, আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে ব্যক্তির সাথে যতগুলা ভর ইনক্লুড আছে সবগুলা ভর অ্যাড করেই ভরটা কাউন্ট করতে হবে। রাহিমের ভর হচ্ছে 40 কেজি, সাথে খেলনার ভরটা অ্যাড করেই ভরটা হিসাব করতে হবে। যদি আরো কিছু যুক্ত থাকতো সবগুলা নিয়েই আমাদেরকে হিসাবটা করতে হতো। কেন করতে হতো সেটা বলে দিই। মনে করেন আপনি আপনার বাসার 2 তলায় উঠতেছেন একটা বস্তা নিয়ে। তো একবার চিন্তা করে দেখেন, আপনি যদি বস্তা ছাড়া উঠতেন যতটুকু কষ্ট হইতো, বস্তা নিয়ে উঠতে কিন্তু তার থেকে বেশি কষ্ট করতে হয়, ক্ষমতা বেশি লাগে। তার মানে যখন আমরা ক্ষমতা রিলেটেড কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, বস্তুর সাথে যতগুলা ভর ইনক্লুড থাকবে সবগুলা নিয়েই আমাকে ক্ষমতাটা হিসাব করতে হবে। আশা রাখি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো আসি এখানে কি কি জিনিস দেয়া আছে। প্রথমে আসি, এখানে রাহিমের ভর ওটাকে আমি m1 দিয়ে ডিনোট করলাম, সেটা হচ্ছে 40 কেজি, এবং খেলনার ভরকে m2 দিয়ে ডিনোট করলাম, সেটা হচ্ছে 250 গ্রাম। এখন এই গ্রামটাকে আমার কি করতে হবে, কেজিতে নিতে হবে। 1000 দিয়ে ভাগ করলে কত আসবে, সেটা 0.25 কেজি। তাহলে খেলনা সহ রাহিমের ভর ওটা যদি m হয়, m সমান কি হবে, m1 প্লাস m2। তাহলে দুটো যোগ করে দিই, 40 প্লাস 0.25 যোগ করলে কত আসবে, 40.25 কেজি। এটুকু আমরা পেয়ে গেলাম। এখন রাহিম 20 সেন্টিমিটার উচ্চতার 20টি সিঁড়ি 12 সেকেন্ড উঠতে পারে। তাহলে কতটুকু উচ্চতা উঠলো, আমরা দেখি। একটি সিঁড়ির উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আপনারা বলেন 20টি সিঁড়ির উচ্চতা কত হবে, 20 ইন্টু 20 সেন্টিমিটার। তাহলে কত হবে, 400 সেন্টিমিটার। আর 400 সেন্টিমিটারকে মিটার নিতে হলে আমরা 100 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ করলে কত আসবে, 4 মিটার। তাহলে আমি বুঝতে পারলাম রাহিম যে 20 সেন্টিমিটার উচ্চতার 20টি সিঁড়ি উঠলো, তার মানে সে 4 মিটার উচ্চতায় উঠলো। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব, বুঝিয়ে দিলাম। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ওই উচ্চতা h এর জায়গায় বসাবো 20 ইন্টু 20 সেন্টিমিটার, মানে 400 সেন্টিমিটার। ওটাকে মিটার নিয়ে যাব, কত হবে, 4 মিটার। তাহলে h এর মানটা পেয়ে গেলাম। t সমান কত সেকেন্ড, 12 সেকেন্ড। এখন আমরা বের করব p ইকুয়ালস টু হোয়াট। আমরা জানি p ইকুয়ালস টু, ওই যেহেতু এটা অভিকর্ষজ বল রিলেটেড ক্ষমতা, তাহলে এখানে কি বসবে, mgh ভাগ t। ওই বিভব শক্তির ব্যাপারটা এখানে আসবে, এই জন্য mgh ভাগ t দিলাম। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এখন m কত, mটা হচ্ছে গিয়ে 40.25 ইন্টু g কত, 9.8 ইন্টু h কত, 4 মিটার, এবং t হচ্ছে 12 সেকেন্ড। ক্যালকুলেট করে যা আসবে সেটা হচ্ছে গিয়ে আনসার। আপনারা আশা রাখি এই জিনিসটা বুঝতে পারছেন। ক্যালকুলেটরটা দেখি তো একটু কই আছে।
আচ্ছা, দেখি এটা কত আসে, আমি দেখতেছি। 40.25 ইন্টু 9.8 ইন্টু 4 ডিভাইডেড বাই 12। হ্যাঁ, তাহলে রেজাল্ট হচ্ছে 131.48 ওয়াট। তার মানে রাহিমের ছাদে ওঠার ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে এইটা। দিস ইজ দ্য আনসার। তো আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো এই জিনিসটা আমরা মাথার মধ্যে রাখবো, যতগুলা ভর ইনক্লুড থাকবে সবগুলা ভর কাউন্ট করে আমাকে এই এমটা হিসাব করতে হবে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আসি এর পরের যে প্রবলেমটা বা এর পরের যে টপিকটা, সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা জিনিসটা কি আমি একটু ভালো করে বুঝতে চাই। একটি যন্ত্র বা উৎসের মধ্যে যতটুকু শক্তি দেয়া হয় তার থেকে কিন্তু ততটুকু কাজ পাওয়া যায় না। যেমন আমি একটু জিনিস বুঝিয়ে দিই। মনে করেন এটা হচ্ছে একটা জেনারেটর। তো জেনারেটরের মধ্যে 100 জুল রাসায়নিক শক্তি দিলে দেখা যাবে তার থেকে মাত্র 30 জুল বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে। আমরা জানি জেনারেটরের কাজ হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা। তাহলে 100 জুল রাসায়নিক শক্তি দেয়া মাত্র 30 জুল বিদ্যুৎ শক্তি হলো। তাহলে বাকি শক্তি কই গেল? বাকি শক্তিটা হচ্ছে গিয়ে তোমার তাপ শক্তি, শব্দ শক্তি, গতি শক্তি সবগুলোতে কনভার্ট হয়ে যায়, বাকি 70 জুল। এখন দেখেন এই যে যতটুকু আমরা শক্তি দিলাম এটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি, আর জেনারেটর থেকে যেটুকু পাইলাম এটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি। এই যে লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির যে অনুপাত, ওটাকে বলা হয় কর্ম দক্ষতা। অবশ্যই সেটা শতকরা হিসেবে প্রকাশ করা হয়। তাহলে আমরা বুঝতে পারছি একটা যন্ত্রের মধ্যে যতটুকু শক্তি দেয়া হবে তার সবগুলোই কিন্তু কার্যকর শক্তিতে বা কার্যকর শক্তিতে রূপান্তরিত হচ্ছে না। কিছু জিনিস কি হয়ে যাচ্ছে? অপচয় হয়ে যাচ্ছে। কেন অপচয়? জেনারেটরের কাজ হচ্ছে বিদ্যুৎ দেয়া, তো বিদ্যুৎ ছাড়া বাকি যা দিবে সবগুলোই তো অপচয়। তাহলে অপচয়টা আমরা কিভাবে বের করব? ওই যে মোট প্রদত্ত শক্তি থেকে যদি আমরা লভ্য কার্যকর শক্তি বিয়োগ করে দেই তাহলে অপচয় পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 70 জুল। তাহলে আমরা বুঝে গেছি কর্মদক্ষতাটা কি। এখন যদি বলা হয় একটি যন্ত্রের কর্মদক্ষতা 30%, এর মানে কি? এর মানে হচ্ছে ওই যন্ত্রের মধ্যে 100 জুল শক্তি দেয়া হলে তার থেকে লভ্য কার্যকর শক্তি পাওয়া যাবে 30 জুল, আর বাকি 70 জুল কি হয়ে গেল? অপচয় হয়ে গেল। তাহলে কর্মদক্ষতাকে বোঝা যাচ্ছে একটা যন্ত্র সে কতটুকু পরিমাণ কাজ দিতে পারবে এবং তার দক্ষতা কতটুকু সেটা বোঝা যাচ্ছে। তো কর্মদক্ষতাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। কর্মদক্ষতা এটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়। ইটা সমান হচ্ছে মোট প্রদত্ত শক্তি আর উপরে হবে লভ্য কার্যকর শক্তি ইন্টু 100%। তাহলে আমরা এই কথা বলতেই পারি যে কর্মদক্ষতা হচ্ছে লভ্য কার্যকর শক্তি এবং যন্ত্রের মধ্যে মোট প্রদত্ত শক্তির যে অনুপাত, এটাই হচ্ছে কর্মদক্ষতা, যাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে নিই, এই ক্ষেত্রে আমাদের কতটুকু লস গেল সেটাও কিন্তু আমরা বের করতে পারি। লসটা বের করার ইয়েটা কিরকম বের করতে হয়? অপচয় বের করার নিয়মটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি মাইনাস লভ্য কার্যকর শক্তি। এটা হচ্ছে গিয়ে অপচয় বের করার সূত্র। তো আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন তো কিভাবে আমরা কর্মদক্ষতার অঙ্কগুলা করব। আবার আরেকটা জিনিস আমি বলে নেই, কর্মদক্ষতা শুধু যে শক্তি দিয়ে প্রকাশ করা যায় তা কিন্তু না, এটা ক্ষমতা দিয়েও প্রকাশ করা যায়। তখন এটাকে কর্মদক্ষতাও বলা যায় বা অনেক ক্ষেত্রে এটাকে কর্মক্ষমতা বলে। সেম কথাই, কর্মক্ষমতা কর্মদক্ষতা একই জিনিস, ইটা দিয়ে প্রকাশ করা হলো। তখন সেটা কি হবে? সেটা হবে মোট প্রদত্ত ক্ষমতা এবং উপরে বসবে লভ্য কার্যকর ক্ষমতা ইনটু হচ্ছে গিয়ে 100%, যখন আমরা ক্ষমতা দিয়ে প্রকাশ করব। আচ্ছা, তো এটাকে আমরা এরকম ইটা দিয়ে লিখতে পারি মোট প্রদত্ত ক্ষমতা যেটা দেয়া হলো যন্ত্রের মধ্যে
বা উৎসের মধ্যে, তো এটা হচ্ছে গিয়ে পি ইনপুট, আর যেটা পাওয়া হলো এটা হচ্ছে গিয়ে আউটপুট, তাহলে কী হবে পি আউট ইন্টু কি 100%। দ্যাটস ইট। এগুলো দিয়ে আমরা অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো আশা রেখে আপনারা কর্মদক্ষতা জিনিসটা কি বুঝে গেছেন। আবার একটা জিনিস বলে নেই, কোনো যন্ত্রের কর্মদক্ষতা যদি 30% বুঝায়, যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 30%, এর মানে কি? এর মানে হচ্ছে এর মধ্যে যদি আমরা 100 জুল শক্তি দেই, তার থেকে মাত্র লব্ধ কার্যকর শক্তি হবে 30 জুল, আর বাকিটুকু কি হয়ে গেল? অপচয় হয়ে গেল। আর আরেকটা যন্ত্রের কর্মদক্ষতা বললো 70%, তার মানে ওই যন্ত্রের মধ্যে 100 জুল শক্তি দেওয়া হলে তার থেকে লব্ধ কার্যকর শক্তি হবে 70 জুল, তাহলে অপচয় কত হবে? মাত্র 30 জুল। তাহলে বলা যায় একটা যন্ত্রের কর্মদক্ষতা 30% এবং আরেকটা হচ্ছে 70%, তাহলে কোনটা বেশি পারফেক্ট? অবশ্যই বেশি পারফেক্ট হচ্ছে যার কর্মদক্ষতা 70%, তার মানে তার থেকে লব্ধ কার্যকর শক্তি বেশি, অর্থাৎ কাজ বেশি পাওয়া যাবে। তো আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝে গেছেন। ভালো কথা, বাস্তবিক করতে কোনো যন্ত্রের কর্মদক্ষতা কিন্তু 100% হয় না, এই জিনিসটা আমরা মাথার মধ্যে রেখে দিব। তবে ওই যে কার্নো চক্রে বা কার্নো ইঞ্জিনে কিন্তু কর্মদক্ষতা 100% হয়, সেটা আমি আমার তাপগতিবিদ্যাতে ভালো করে বুঝিয়ে দেব। তো আশা রেখে আপনারা কর্মদক্ষতা, কর্মক্ষমতা, তারপর ক্ষমতা কি, ক্ষমতার একক, সবগুলা খুব ভালো করে বুঝতে পারছেন। এই হচ্ছে গিয়ে টোটাল বেসিক কাজ, ক্ষমতা ও শক্তির। আশা রাখি আপনারা সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।